শেখ হাসিনা ডক্টর ইউনূসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে, পুরা রাষ্ট্রযন্ত্র মিলাইয়া ওনাকে বেইজ্জতি করার চেষ্টা তো কম করে নাই। যতটুকু করতে পারছে তার 20 গুণ বেইজ্জতি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। কিছু লোক নিয়ে আসছেন যারা নাকি ওনার চেয়েও আনারি, আল্লাহ চালায়। এই তো যা চলছে এটা আল্লাহ চালাইতেছে। যে দেশটা ঠিক পথে যাচ্ছে না, আপনি সাংবাদিক হিসাবে তো ন্যাচারালি আপনার দৃষ্টিকোণ হবে অন্যরকম। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, আমি উনি রাজনীতিবিদ আর আমি সাংবাদিক, দুই পেশায় হলে যে দুজনের উপলব্ধি ভিন্ন হবে তেমন নাও হতে পারে, তেমন নিশ্চয়তা নেই। আচ্ছা, যখন বৃষ্টি হয় না তখন সাংবাদিকের গায়ে লাগলে রাজনীতিবিদের গায়েও লাগে। এই দেশে একই তো জায়গায় থাকি আমরা, উপলব্ধিটা একই রকম। তো আমি ওনার সঙ্গে খুব একটা দ্বিমত কিন্তু করবো না। আমি মনে করি যে ওনারা যে খুব ভালো দেশ চালাচ্ছেন তা না, এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ওনারা যা যা কাজকর্ম করছেন, এখানে আমার কাছে মনে হয় যে কাজের চেয়ে অকাজই বেশি হচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, দেখবেন ছাত্ররা যারা এই আন্দোলনের মানে নেতৃত্ব এবং কৃতিত্বের দাবিদার, স্বঘোষিত নিজেরাই বলে ওনারাই নাকি সব করেছেন, ঠিক আছে, বলুক, বাচ্চা মানুষ বলুক, সমস্যা নেই। তো তারাও যে জিনিসটা চায় তার সঙ্গে কিন্তু এই সরকার তাল মিলাতে পারে না। যাদেরকে এই সরকার নিজেরাই বলে আমাদের প্রথম এমপ্লয়ার, তারা এমপ্লয়ারদের সঙ্গেও তারা তাল মিলাতে পারে না। আর আমরা জনগণ তো কেউ না, জনগণ তো দুধ ভাত, তাই না? আমাদের তো আমরা কি বলি কি না বলি কেউ পাত্তা দেয় না। কিন্তু আমি কতগুলি এক্সাম্পল দিই আপনাকে। দেখবেন ছাত্ররা প্রায় বলে যে আগে সংস্কার তারপরে নির্বাচন। এটা কিন্তু তাদের একটা মুখস্থ সংস্কারটা তাহলে গুরুত্বপূর্ণ। তো সংস্কারের নামেই বা কি হচ্ছে? সংস্কারের নামে কি হচ্ছে? ওই দিন দেখলাম, এখন এটা ঘোষিত হয় না, কিন্তু জানা গেল এই দেশটাকে নাকি 4টা প্রদেশে ভাগ করবে। হ্যাঁ, 4টা প্রদেশে পুরানো। আচ্ছা ভাবেন তো একটা জিনিস, 4টা প্রদেশ না, 4 জায়গায় 4টা সংসদ, কারণ প্রাদেশিক সংসদ তো হবে একটা, সব তো এক জায়গায় হবে না, ওই জায়গায় হবে 4টা সংসদ, 4টা স্পিকার, 4টা মুখ্যমন্ত্রী, তারপরে আপনার 2টা ইলেকশন, একটা আপনার প্রাদেশিক পরিষদ, একটা জাতীয় পরিষদ। ভাবেন আপনি দেশটা কতটুকু? দেশের জনসংখ্যা যতই হোক, প্রদেশের জন্য কিন্তু আপনার ভৌগোলিক আয়তনটা গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা কিন্তু জনসংখ্যার উপর ডিপেন্ড করে না। কিন্তু আপনি দেখবেন ভারতে অনেকগুলি প্রদেশ আছে, এবং এই ভারতের প্রদেশগুলো কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক জনসংখ্যা, অনেক জায়গায় দেখবেন একদম কম জনসংখ্যা। গোয়া জনসংখ্যাই নাই, এটা প্রদেশ তো প্রদেশ। তাহলে কি কারণে এটা হয়? এটা হলো ভৌগোলিক কারণে হয়। এটা জনসংখ্যার ভিত্তিতে হলে তো সব প্রদেশ সমান হতো, তা তো হয় না এখানে। তো ওই দেশে এখন দেখেন আপনার তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষারই কোনো মিল নাই, গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষার কোনো মিল নাই, 14-15টা ভাষা। তো আমাদের একটা কালচার, একটা ভাষা, তার মধ্যে আপনি 4টা প্রদেশ করবেন। আবার দেখুন সাখাওয়াত সাহেব বলছেন না 5টা প্রদেশ করতে হবে, এটা করে উনি আবার একটা লেখাও লিখে ফেলাইছেন 5টা প্রদেশ। এর আগে শুনছিলাম 2013 সালের দিকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন যে 17টা প্রদেশ লাগবে। তারও আগে 2010 সালে শুনছিলাম এরশাদ সাহেব বলছিলেন 7টা প্রদেশ লাগবে, কারণ তখন 7টা বিভাগ ছিল, এদের উনি চাইলে 7টা প্রদেশ লাগবে। তো এগুলি কি তগলুকি কাণ্ড? এরশাদ সাহেব যেটা 2010 সালে বলে গেছেন, সেই জিনিসটা বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে 2024 সালে এসে বিপ্লবের নামে। এরা করবে সংস্কার, এদের মাথার মধ্যে কিছু আছে, নতুন কিছু আছে। আপনি দেখবেন ছোট বাচ্চাদেরকে যদি আপনি একটা ভূত আঁকতে বলেন না, ওরা দেখবেন কাগজ কলম নিয়ে এমন কিছু একটা আঁকবে যেটা একদম মানুষের মতোই, খালি সাইজে একটু বড়, আর হয়তো 2টা চোখের জায়গায় 3টা চোখ, 2টা শিং, বড় বড় দাঁত। এই তারা কিন্তু এর বাইরে যাইতে পারবে না। কারণটা কি? ওদের কল্পনার দৌড় ওই পর্যন্ত। তারা কিন্তু কল্পনাটাকে একটু বিবর্ধিত করে আঁকে। ওনাদের অবস্থা হচ্ছে ছোট বাচ্চার মতো। তো এই প্রদেশ যে মাথার মধ্যে ঢুকছে, একটা কিছু নতুন কিছু দিতে হবে যেটা নিয়ে আলোচনা হয়। তো দিয়ে প্রদেশ, এখন একজন বলছে 7টা, একজন বলছে 17টা, একজন বলছে 5টা, তাহলে আমরা 4টা রাখি, হইল। তো এইগুলি সংস্কার কিন্তু এটা কাদের দাবি? ছাত্রদের দাবি, এবং ছাত্রদের দাবিকে ওরা এইভাবে ফলো করতেছে। আরেকটা সংবিধান সংস্কার করছে, ধর্মনিরপেক্ষতা নাই, খুব ভালো নাই।
তারপর রাষ্ট্র ধর্ম নিয়ে কি কয় তা তো কিছু বলে না। রাষ্ট্র ধর্ম নিয়ে কিন্তু কোনো আওয়াজ দেয় না। কেন আওয়াজ দেয় না? প্যাদানির ভয়ে, জাস্ট প্যাদানি খাওয়ার ভয়ে ভয় পাইছে এদেরকে। আবার ছাত্রদেরকে খুশি করার জন্য আবার আরেকজন আমাদের যে মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার 21 বছরে নাকি হবে, সংসদ সদস্য হবে, থিওরি দিতেছে। আবার আরেকজন বলতেছে 10% তরুণকে নমিনেশন দিতে হবে। কি কারণে? এদেরকে খুশি করার জন্য। নির্বাচন কমিশন যারা সংস্কার করতেছে এরা আবার বলতেছে মানে স্বতন্ত্র প্রার্থী যদি হয় তাহলে 500 জনের সিগনেচার আনতে হবে এবং তার জন্য হলফনামা আনতে হবে। এটা কিভাবে সম্ভব? এটা উনি জানেন না। এটা কেন করা হলো? এটা করা সিম্পল তো, যদি শেষ মুহূর্তে আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দেওয়া না হয়, কোনোভাবে আইন টাইন করে না হয়, তাহলে আওয়ামী লীগের লোকজন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় ওইটা ফেরানোর জন্য। এটা অন্য কোনো দেশে কি আছে এইভাবে? কোথাও নেই। উনি আবিষ্কার করছেন ওনাদের উপর মস্তিষ্ক থেকে। আজকে আবার বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মিস্টার মজুমদার কি বলছে যে এই মানে যারা নাকি এই গণহত্যার সঙ্গে যে দল জড়িত তাদেরকে ইলেকশনে আসতে না দেওয়ার সব ব্যবস্থা নিয়ে এখানে রেখেছেন। উনি বলেছেন এটা। এখন দল না ব্যক্তি? আপনার একটা কথা বলেন, আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আওয়ামী লীগ গণহত্যা করছে, ওকে সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আবার এই আদালত যেটা করছেন, এই আদালতে কি করছেন? আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে? হয় নাই কিন্তু। মামলা হয়েছে ব্যক্তির বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করছেন, অমুকের বিরুদ্ধে মামলা করছেন, মামলা করছেন। যাদেরকে মামলা করছেন তাদেরকে ওখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে? থাকবে, কারণ আদালত তাই বলে। তাই তো, থাকতে হবে। দুই পক্ষে বলবে কথা। তাহলে এখন যদি আপনি বলেন না আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি গণহত্যা করেছো, অতএব তোমার ফাঁসি, দেয় না? কেন? দিয়ে দিলেই পারে। দেয় না এই কারণে ওইটা করলে সারা দুনিয়ার কাছে ওনারা কোনো ব্যাখ্যা দিতে পারবে না। মূল কারণ তো এটাই, যেটা ওইটা যদি আপনি না পারেন তাহলে এইটাও আপনি ছেড়ে দেন, যে আপনারা বলেন যে এই পার্টিটা গণহত্যার সঙ্গে জড়িত ছিল অথবা গণহত্যাকে সাপোর্ট দিয়েছে, জনগণ এই পার্টিটাকে প্রত্যাখ্যান করবে। উপায়টা কি? ইলেকশনে আসতে দেন। আপনি বলছেন না নির্বাচনে আসতেই দিবেন না, প্রত্যক্ষভাবে আসতে দেবেন না, পরোক্ষভাবে আসতে দেবেন না, এই জন্য আপনি ব্যবস্থা করছেন। মজুমদার সাহেবের ভাবভঙ্গি থেকে আমার হইতেছে উনি যে নির্বাচন সংস্কারটা করতেছেন এটা হলো গেলে এই সামনে নির্বাচনটাকে মাথায় রেখে ওনাকে তো এই জন্য সংস্কার করতে বলা হয় নাই। এটা তো ডেমোক্রেটিক না এই সিদ্ধান্তটা। কোনো অবস্থাতে একটা লোক দাঁড়াইছে 500 লোকের সিগনেচার বলবে এটা বিপ্লবের চেতনার থেকে হয়েছে, বিপ্লবের চেতনা এই কথা বলবে। ওইটা আপনি যদি প্রতিবাদ করতে চান তাহলে কিন্তু আপনি ফ্যাসিবাদের দোষ হয়ে যাবেন। আরেক সমস্যা যেটা বললেন যে টেস্টেই এলাউড না, এই জিনিসটাই জানেন মানে মূল যে টেস্টে একটা লোক কখনো এলাও হয় না যখন তার কোনো প্রিপারেশন থাকে না। এসব কি কোনো প্রিপারেশন ছিল? না, ছিল না, এটা তো স্বাভাবিক। এবং এটা প্রধান উপদেষ্টা নিজেও বলতেছেন আমার কোনো প্রিপারেশন ছিল না। উনি শেষ মুহূর্তে আসতেও চায় নাই, কারণ আপনি একজন লোককে জোর জবরদস্তি করে ধরে নিয়ে পরীক্ষা হলে বসাই দিয়েছেন, কারণ বসাই দিয়ে আশা করতেছেন তুমি স্ট্যান্ড করো, তুমি এমন মার্কস পাও যে তোমার নাম্বার যেন সর্বোচ্চ হয়। এটা আমি দোষটা কি ওনাকে দেবো না আপনাকে দেবো? আপনাকে দিব। আর ওনাকেও দিব। ওনাকে কোথায় দিব? যে বাবা তুমি পারবা না, ফেল করবা, যাই না কোনো পরীক্ষা হলে বসলা, যতই তোমাকে টানাটানি করুক তুমি কেন বসলা? একটা লোক যদি বুঝে যে আমি আসলে অতটা ক্যাপাবেল না, অথচ আমাকে এই চেয়ারে থাকতে হবে কারণ পুরো জাতির ঐক্যের স্বার্থে আমাকে থাকতে হবে, তাহলে ওনার কি করণীয়? ওনার করণীয় হলো ওনার আশেপাশে এমন এমন সহযোগী লোককে বেছে বেছে আনা যাতে নাকি ওনাদের দক্ষতায় ওনার অদক্ষতাটা চাপা পড়ে যায়। এটা কিন্তু একজন মানে ক্রিয়েটিভ এবং ক্যাপাবেল লোকের মানে বৈশিষ্ট্য হওয়া উচিত। ইউনূস সাহেব কি বললেন কয়েকদিন আগে যে নুরুল কবিরকে একটা ইন্টারভিউ দিলেন, উনি কি বললেন? উনি বলেন উনি নিজে অফিস শিখতেছেন, দেখি কি হয়। আচ্ছা, তারপরে নুরুল কবির একটা প্রশ্ন করলো আপনার উপদেষ্টাদের অনেকেই তো ক্যাপাবেল না। উনি বললেন যে আমি ওনাদের কি বলবো, আমি তো নিজেই ক্যাপাবেল না, তো ওনাদেরকে আমি কি বলবো? আচ্ছা, এই কথাগুলিকে আপনাকে মনে হয় যে কোনো মানে রাষ্ট্রনায়ক জনিত কোনো লেখা মানে বক্তব্য হলো? এটা কি মনে হয় যে কোনো সরকার প্রধান এ ধরনের বক্তব্য দিতে পারেন? উনি কিন্তু ক্যাজুয়াল ভঙ্গিতে বললেন, খুবই ক্যাজুয়াল ভঙ্গিতে, এবং ভঙ্গিটা কিন্তু আমার খুব মানে আমার খুব ভালো লাগছে যে এত সহজ সরল ভাবে উনি ভঙ্গিতে নিয়ে একটা দেশ চালাচ্ছেন। কি আনন্দ, কি আনন্দ, তাই না? কিন্তু এটা তো ওনার ব্যক্তিগত পাওয়া না পারার, ব্যক্তিগত সাফল্য অসাফল্যের বিষয় নয়। উনি যদি না পারেন, এই মুহূর্তে ওনার করণীয় কি? ওনার করণীয় যে কি এটা ওনাকে বললে উনি শুনবেন? শুনবেন না।
কিন্তু আপনি আমি বলি আপনাকে, দেখেন একটা জিনিস কি, আমি একটা সিম্পল একটা জিনিস বলি আপনাকে। এই যে এক ধাক্কায় অর্থ বছরের মাঝামাঝি এসে আপনি শতাধিক পণ্যের উপর ভ্যাট বাড়ালেন এবং সম্পূরক শুল্ক বাড়ালেন, কার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছেন? কার সঙ্গে? এখানে এই সরকারের আমি দুজন লোকের নাম অন্তর্ভুক্ত বলতে পারি, যে আহসান এস মনসুর এবং সালেউদ্দিন আহমেদ সাহেব। এই ভদ্রলোক, এই দুইজন লোক বিগত সরকার আমলে বিভিন্ন সময় কিন্তু ওই সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করতেন এবং তারা বলতেন যে সরকার কেন অর্থনীতিবিদদের কাছ থেকে পরামর্শ নেয় না। আমি ওনাদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কার পরামর্শ নিয়েছিলেন? নেন নাই। না তো। আপনারা কি নিতে পারতেন না? পারতেন তো। অবশ্যই। এই দেশটা তো অনেকেই চালাইছে রে ভাই, অনেক রাষ্ট্র, এখানে আপনার অনেক অর্থনীতিবিদ আছে, অনেক রাজনীতিবিদ আছে, আপনি কি তাদের নিয়ে বসতে পারতেন না? আপনি বিএনপিকে বলতে পারতেন না, জামাতকে বলতে পারতেন না আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, টাকা পয়সা তো আর পয়দা করা যাবে না, এটা তো নাই, ক্রাইসিস তো ক্রাইসিস। এই যে বাস্তবতাটা, আপনি এদের নিয়ে বসতেন, আপনি একদিন আসেন, একটু আমরা আলাপ আলোচনা করি কি করা যায় এই অবস্থায়, বুঝতে পারতেন? পারতেন। ডক্টর ইউনূসের একটা আন্তর্জাতিক পরিমণ্ডল, ওনার একটা খ্যাতি আছে, একটা সুখ্যাতি আছে। প্রত্যেকটা সেক্টরে আমাদের বাংলাদেশের অনেক নাগরিক কিন্তু বিদেশে কাজ করছে।